এই যে একটা নতুন ধারায় হাঁটার আনিস আহমেদ যেরকমটি ভেবেছিলেন, আশা করেছিলেন, সেই পথ তো হাঁটছেন না তারেক রহমান, হাঁটবেনও না বোঝাই যাচ্ছে। তো কি অর্জন করবেন সেখান থেকে? হ্যাঁ, উনি যে হাঁটছেন না সেটা তো বোঝা যাচ্ছে যে হাঁটবেনও না সেটাও বোঝা যাচ্ছে। মানে উনি তো কোদাল নিয়ে মানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন শুধুমাত্র ওই জিয়া রহমানের সাথে তুলনাটার মানে ওই মেমোরিটা ইনভোক করার জন্য। যাই হোক, সেটা আমি ধরে নিলাম এটা একটা এক ধরনের অপটিক্স। তার যারা মানে প্রেস টিম তারা বলছে এভাবে করলে তাহলে জিয়া রহমানের মেমোরিটাকে ইনভোক করা যাবে এবং এটা একটা রাজনৈতিক সুফল থাকতে পারে। ঠিক আছে, সেটা বুঝলাম। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি যেভাবে দলীয়করণের পথে আগাচ্ছে, যেই নতুন ভাইস চ্যান্সেলর গুলোকে নিয়োগ করা হলো এই গতকালকেই বোধহয়, এবং দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন অন্তত দুজন সরাসরি বিএনপি দলীয় মানে সাংগঠনিকভাবে দলীয় কার্যক্রমের সাথে যুক্ত। অর্থাৎ তারা তাদের মানে দলীয় সমর্থনের জন্য, দলীয় সম্পৃক্ততার জন্য তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। তো এইটা তো একেবারেই পুরনো যে আমরা যে পথ থেকে বেরিয়ে আসার কথা বলা হচ্ছিল 2024 সালে এই অভ্যুত্থানের পর, যে এই পথ থেকে আমরা বেরিয়ে আসব, তো ঠিক সেই পথেই যাওয়া। তারপর আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন সিটি কর্পোরেশন, তারপরে উপজেলা, বিভিন্ন জায়গায় যে মানে এখন যেহেতু নির্বাচিত কেউ নেই, নির্বাচিত যারা ছিল তারা তো শেখ হাসিনার আমলে নির্বাচিত হয়েছিলেন, তারা তো হয় পলাতক, নয় তাদেরকে প্রশাসনিকভাবে পদক্ষেপ নিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় প্রশাসক নিয়োগ করা হচ্ছে, কিন্তু প্রশাসকরা কিন্তু সরকারের আমলাতন্ত্রের থেকে আসছে না, তারা সবই দলীয় পরিচয়ের কারণে তারা প্রশাসক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তার এইখানে যখন নির্বাচন হবে, এই স্থানীয় সরকার নির্বাচন তো নিশ্চয়ই হবে আগামী 2-1 বছরের মধ্যে, তখন বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে ইতিমধ্যেই মানে রয়ে যাবে আর কি। তো সেটাও এক ধরনের নির্বাচনকে প্রভাবিত করার জন্য, স্থানীয় নির্বাচনকে প্রভাবিত করার জন্য একটা প্রয়াস। তো সেটা সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসার কথা। 2024 সালের পর তো এইসব অপকর্মের থেকে বেরিয়ে আসার কথা, কিন্তু এখন মনে হচ্ছে যে এগুলোর কোনো দিক থেকেই বিএনপি বেরিয়ে আসতে পারছে না বা বেরিয়ে আসার কোনো ইচ্ছা নেই। এখন এটা কি মানে তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত, না তিনি ছেড়ে দিয়েছেন এগুলা দলের উপর বা বিভিন্ন দলের এইসব বিভিন্ন জায়গায় যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উপর ছেড়ে দিয়েছেন যে ঠিক আছে তোমরা চালাও, আমি তো আর একনায়ক না। কিন্তু সেটা যদি হয় তাহলে এটা মানে মাঝে মধ্যে মনে হয় যে কিছু একনায়কগিরি দরকার। আপনি যদি একটা ব্যাপক পরিবর্তন আনতে চান এবং আপনি দেখেন যে যাদের হাতে আপনি ফাংশন বা মানে মানে কার্যক্ষমতা তুলে দিচ্ছেন তারা আপনার চিন্তাধারার সাথে এক ওয়েভলেংথে নাই, তাহলে তো আপনার বিপদ হবে। কারণ তাহলে আপনার কোনো পরিকল্পনাই কাজ করবে না, এবং আপনি যদি কোনো ভিশন থাকে যে আমি বাংলাদেশকে এইভাবে গড়ে তুলতে চাই, এরকম নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, আর আপনার যত লোকজন আপনি নিয়োগ করেছেন তারা সবই হচ্ছে পুরনো বাংলাদেশের মানে লোকজন, তাহলে তো আপনার পরিকল্পনা ব্যর্থ হবে। তাহলে এটা তারেক মানে আলটিমেটলি যে তারেক রহমানের উপরে গিয়েই বর্তাবে, কারণ ইংরেজিতে যেটা বলে বাক স্টপস উইথ হিম। না সেটাই। এবং আমি সাবির মুস্তফা যে কথাটা বললেন তারই ধারাবাহিকতাই আমি বলছি যে এই যে দলীয়করণ চলছে, এই দলীয়করণের থেকে আরেকটা বিপদ আছে। একটা তো দলীয়করণ আমরা কেউই সমর্থন করতে পারি না, কোনো আমলেই সমর্থন করিনি, এবং অন্যান্য আমলে হয়েছে এবং তারেক রহমান কিংবা তার সরকার সেই পথেই হাঁটছে। দ্বিতীয় যে ভয়টা হলো এই যে এ ব্যাপারে কিন্তু সবচাইতে বড় আপত্তি তুলছে বিরোধী দল জামায়াত ইসলামী এবং এনসিপি। কারণ তাদের কথা হলো যে 24-এর আন্দোলন ছিল দলীয়করণের বিরুদ্ধে ইত্যাদি, সেটি বাস্তবায়িত হচ্ছে না এবং বিএনপি দলীয়করণ করছে। কিন্তু সেখানেও আমরা একটা বিপদের চিহ্ন দেখতে পাচ্ছি। বিএনপি নিজেই একটা বিপদের মধ্যে ফেলছে এবং দেশকেও বিপদের মধ্যে ফেলছে। এ ব্যাপারে আমরা একমত যে দলীয়করণ সমর্থনযোগ্য নয়, কিন্তু জামাত ইসলামী যখন এই কথাটা বলে কিংবা এনসিপি যখন এই কথাটা বলে, তখন এটার পেছনে একটা বড় রকমের উদ্দেশ্য কাজ করে, যেটা হলে বাংলাদেশের মৌলিক আদর্শের পরিবর্তন ঘটানো। এবং তারা বাংলাদেশের আদর্শের বিরোধী, একেবারেই বিরোধী। আমরা দেখেছি যে জাতীয় সঙ্গীত বাজার সময় তারা
অনেক ধীরে সুস্থে উঠেছে পরের দিকে কিছুটা ধীরে সুস্থে। ওয়াকআউটটা সমস্যা নয়, সংসদে ওয়াকআউট হয়, কিন্তু যেরকম চেঁচামেচি করেছে রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে এবং জাতীয় সঙ্গীতকে যেভাবে অবমাননা করেছে, তাতে তো এই দলগুলোকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দল বলতে পারি না। এখন তারেক রহমান যে দলীয়করণ করছেন কিংবা তার দলের লোকজন করছে, সেটা করতে দেওয়াটা কিন্তু একটা বড় রকমের আত্মঘাতী ব্যাপার হচ্ছে, কেবল বিএনপির জন্য নয়, আমার বিবেচনায় দেশের জন্য। শেষ করব সাবির মুস্তফা, আপনাদের দুজনের কাছেই আমি একটা প্রশ্ন রাখতে চাই যে ভবিষ্যতে যেটি আনিস আহমেদ একটা উদ্বেগ জানিয়েছেন যে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু কতটা স্মরণীয় বরণীয় হবেন, তাদের কাছে ইতিহাস কতটুকু আছে, আপনি কি তাই দেখতে পান? এখানে আমি একটা বড় বিপদ দেখতে পাচ্ছি। বিপদটা কিরকম? এই যখন জাতীয় সংসদ নতুন সংসদের অধিবেশন শুরু হলো, সেখানে একজন দাঁড়িয়ে এনসিপির হয়তো কেউ দাঁড়িয়ে বলেছে যে এই সংসদের একটা বৈশিষ্ট্য হলো এটা ফ্যাসিবাদ মুক্ত সংসদ। আন্দালিব রহমান পার্থ বলেছেন। আচ্ছা, পার্থ বলেছে, আচ্ছা একজন, যাই হোক। এবং ঠিক আছে, তারা মানে সে মিন করছে যেখানে আওয়ামী লীগ নেই। ভালো কথা, আওয়ামী লীগকে তোমরা ইলেকশন করতে দাওনি, দেয়ারফর আওয়ামী লীগের কেউ নেই। কিন্তু এটা তো একটা অস্বাভাবিক অবস্থা, কারণ আওয়ামী লীগ প্রতি বছর প্রতি নির্বাচন তোমরা আওয়ামী লীগকে দূরে রাখতে পারবে না, একটা সময় আসবে। কিন্তু বিপদটা সেখানে না, বিপদটা হচ্ছে আপনি যেহেতু বঙ্গবন্ধুর কথা বলছেন, এই সংসদে যারা আছে তাদের মধ্যে কেউই কিন্তু উঠে দাঁড়িয়ে মানে বঙ্গবন্ধুর নামটা উচ্চারণ করেনি। অর্থাৎ এই সংসদে যে ৩০০ জন সদস্য বসে আছেন ওখানে, তাদের মধ্যে কিন্তু কেউই নেই বা কেউ ছিল না যিনি মনে করেন, যদিও ওখানে কিছু কিছু বামপন্থী ছিল, জুনায়েদ সাকি নিজেকে বামপন্থী বলেন, তো যাই হোক, তারা কেউই কিন্তু মনে করেননি যে তার দাঁড়িয়ে কোনো একটা ভাষণের সময় শেখ মুজিবের নাম স্মরণ করা প্রয়োজন। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে তাহলে কি শুধুমাত্র আওয়ামী লীগ আসলেই বঙ্গবন্ধুর নাম উঠবে? তাহলে অন্যান্য যেসব দল আছে বাংলাদেশে যারা এই সংসদে আছে, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারপরে গণসংহতি, পার্থ আন্দালিবের এক নেতা এক দল, সো এরা সবাই একদিকে। তাহলে আওয়ামী লীগ কি এতদিন বঙ্গবন্ধুকে এমনভাবে কুক্ষিগত করে রেখেছে যে অন্য কোনো রাজনৈতিক দল তাকে ওন করে না? এটা কিন্তু একটা বড় বিপদ। এটা একটা সবচেয়ে বড় বিপদ যে আওয়ামী লীগের বাইরে কোনো দল বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কর্মসূচি দেয়নি। কেন দেয়নি? আগে কি দিত? না, আমি বলছি যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে এমন ভাবে কুক্ষিগত না, ধরেন আওয়ামী লীগ খুব খারাপ কাজ করেছে, সাবির ভাই, আওয়ামী লীগ খুব খারাপ কাজ করেছে, জঘন্য কাজ করেছে। আমার কথাটা শেষ করার আগেই আপনি আমার কথার উপর দিয়ে কথা বলে আমার কথাটাকে মানে নস্যাৎ করার চেষ্টা করছেন। আমি যেটা বলার চেষ্টা করছি যে আওয়ামী লীগ খুব খারাপ কাজ করেছে, আপনি একটু ব্যঙ্গ করে বলছেন। আমি কিন্তু এটা ব্যঙ্গ করে বলছি না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে কুক্ষিগত করে এমন অবস্থা সৃষ্টি করেছে যে অন্য কেউ যারা বঙ্গবন্ধুর মানে কে সম্মান করে, স্মরণ করতে চায়, তারাও কিন্তু বলতে পারে না সেভাবে, কারণ তারা মনে করে যে এটা বললে তাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করা হবে। এটা আওয়ামী লীগের দোষ, কারণ তারা নির্বাচনী প্রচারণায় শেখ মুজিবকে ইউজ করে, তারা তাদের দলের পোস্টারে শেখ মুজিবকে ব্যবহার করে। এইটা তো জাতির পিতাকে এইভাবে ব্যবহার করার কথা না। ওকে, জাতির পিতাকে তো সবারই ব্যবহার করা উচিত। মুক্তিযুদ্ধের ব্যাপারে তো সবাই, কে মুক্তিযুদ্ধকে সবার আগে সবচেয়ে বেশি ধারণ করবে, কে বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি ধারণ করবে, প্রতিযোগিতা তো সেটা সে কথাই বলার চেষ্টা করছেন সাবির মুস্তফা। হ্যাঁ, কিন্তু 24 পরে আমরা কি দেখলাম? আওয়ামী লীগ ছাড়া কেউ কি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ধারণ করলো? কিংবা 75 পরেও কি আমরা তাই দেখেছি? সেটা রাজনৈতিক সুবিধার একটা ব্যাপার, এবং এই সুবিধা গ্রহণ করার ব্যাপারটা চলতেই থাকবে। আমরা লক্ষ্য করেছি স্পিকার, যিনি একজন মুক্তিযোদ্ধা, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, বর্তমান জাতীয় সংসদের স্পিকার একজন মুক্তিযোদ্ধা, তিনিও তো বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলেন না, কিংবা এমন কোনো নির্দেশনা দেননি বিএনপিকে যে তোমরা অন্তত পক্ষে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করো। তো সমস্যাটা হচ্ছে এখানে এটাই, এবং আমি সাবির মুস্তফার সঙ্গে একমত
যে আশঙ্কাটা এখানে যে বঙ্গবন্ধুকে কি কেবলই আওয়ামী লীগের আবর্তে আবদ্ধ রাখতে হবে? উনি আওয়ামী লীগের নেতা ছিলেন, ওটা তো অন্য ব্যাপার, কিন্তু তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি বাংলাদেশের জাতির জনক। তিনি 1948 সাল তো থেকে সেই নিয়ে দায়িত্বটা কাদের? বঙ্গবন্ধুকে শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে না রাখার দায়িত্বটা কাদের? না, দায়িত্ব উভয়েরই। একটা হচ্ছে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ যেভাবে তাদের শাসনামলে প্রচার করেছে সেটাও অনেক বেশি হয়েছে বলে আমি মনে ওকে, করি। তারা যখন কিন্তু at the ৭৫ এর same time, পরে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত তারা তো ক্ষমতায় ছিল না। কেউ কি বঙ্গবন্ধুকে মাথায় তুলেছে? সাবির মুস্তফা? কেউ কি না, বঙ্গবন্ধুকে আচ্ছা প্রকাশ্য শুনেন, এনেছে? এখানে কেউ কি কিন্তু বঙ্গবন্ধুর ভাষা প্রচার করেছে? আপনি সমস্যাটা কিন্তু ৭৫ থেকে ৯৬ পর্যন্ত কেন ধরেন। করেনি? কেউ কেন কি করেনি করেছে? জিজ্ঞেস করুন তো? কেন করেনি বলেন তো আমাকে? আপনি বলেন আপনি কেন বলুন। করেনি? কেন করেন? আপনি বলুন। না, আমি না, না, আপনাদের কাছে আপনি জানতে বলছেন চাই। তো কেউ করেনি, আপনি যে কেন করেনি? বলছেন না, আপনারা তো আমি বলি বলছেন যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে এমনভাবে ব্যবহার করেছে যে অন্য দল এখন আর তার মানে এটা দলীয়করণের মধ্যে চলে গেছে। ফাইন, আমি যদি আপনার সঙ্গে এগ্রি করিও ৭৫ থেকে ৯৬ পর্যন্ত তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না। এই রাষ্ট্রীয় প্রচারণা ছিল না। কোন দলটি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অবমুক্ত করেছিল? কোন দলটি মুক্তিযুদ্ধকে ধারণ করেছিল? বলেন। তখন তো আওয়ামী আমি লীগ ছিল আমি না। কেন আপনি না, দোষ আমি দেন। বলি সেটার কেন উত্তর করেনি? কেন দিচ্ছি। করেনি আমি বলছি। জি। আমি বলি কেন করেনি? করেনি, কিন্তু কেন করেনি সেটা আমি বলছি। কারণ ৭২ থেকে ৭৫ এই সময়ে বঙ্গবন্ধু কি ছিলেন? তিনি ছিলেন আওয়ামী লীগের নেতা এবং সরকার প্রধান। হ্যাঁ? এবং তিনি কি করলেন? তার একটা বিরোধী দল দরকার ছিল। সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল দরকার ছিল। কিন্তু যে বিরোধী দল হতো ন্যাশনাল আওয়ামী পার্টি, যারা আওয়ামী লীগের সাথে আদর্শগতভাবে কিন্তু খুব দূরত্ব নেই। কিন্তু তারা কিন্তু স্বাধীন দল হিসেবে আর থাকলো না। তারা হয়ে গেল আওয়ামী ওকে, লীগের একটা অংশ। ওকে, আমি বুঝলাম। দাঁড়ান, আপনি আমি শেষ করি। তারপরে ছিল জাসদ। কিন্তু জাসদ তো শেখ মুজিবের বিরুদ্ধে বিদ্রোহ করে দল থেকে বেরিয়ে গেছে। তো তারা তো শেখ মুজিবের নাম ধারণ করবে না। তারা তো সেই ৭ই মার্চের ভাষণ বাজাবে না। কিন্তু ন্যাপ এবং অন্যান্য পার্টিগুলো তাদেরকে তো পরে বাকশালের মধ্যে পেটে ঢুকে শেষ করে দেওয়া হলো। তো এই ইতিহাসগুলোর জন্য শেখ মুজিব কিন্তু তখন আপনার একজন নেতা ছিলেন, একটা দলের নেতা, একটা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। সো তার রাষ্ট্রের যত কর্মকাণ্ড, ভালো মন্দ, অত্যাচারমূলক, নিপীড়নমূলক সবই কিন্তু তার উপরে বর্তিয়েছে। মানে সেটা একটা বড় সমস্যা। কিন্তু সেই সমস্যা থেকে কাটিয়ে উঠতে আওয়ামী লীগ কিন্তু মানে সাকসেসফুল হয়নি। তারা কিন্তু ওই যে দলীয় পোস্টারে সারাক্ষণ শেখ মুজিবের ছবি ব্যবহার করে, আমি বলছি না যে কেন তাহলে ব্যবহার করতে। জি, বুঝতে পেরেছি। আনিস আহমেদ, তাহলে কি আওয়ামী লীগের উচিত বঙ্গবন্ধুকে তারা আর তাদের পোস্টারে কোনো কিছুতে তারা আর পালন না, করবে না, তাই তো? সে কথাও বলেননি সাবির মুস্তফা, এবং আমিও বলছি না। কিন্তু আমার যেটা মনে হয়েছে ৭৫-এর পরে যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়, তার রাজনৈতিক সুবিধা অর্জন তখনকার প্রশাসকদের উদ্দেশ্য ছিল। বঙ্গবন্ধু কি করেছেন কি করেননি তার চাইতে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য, এই যেমন এরপরে কি আসলো, বিএনপি আসলো, জিয়াউর রহমান আসলেন। তো জিয়াউর রহমান, আমি কিছুক্ষণ আগেও এই কথাটা বলেছিলাম যে জিয়াউর রহমান কেন বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিলেন না, তার দেয়ার ক্ষেত্রে কোথায় অসুবিধা ছিল? শোনা যায় তিনি নাকি একবার বলেও ছিলেন যে প্রথম জাতীয় সংসদে যে বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত, কিন্তু সে কথা মানেনি তার সরকার। কারণ যেখানে শাহ আজিজের মতো লোককে তিনি প্রধানমন্ত্রী করেছেন, যে শাহ আজিজ দেশে বিদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে বেরিয়েছে, সেই শাহ আজিজ কিভাবে বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে মেনে নেবে? তো এই যে রাজনৈতিক যে স্ট্রাকচারটা দাঁড়ালো, যে কাঠামোটা দাঁড়ানো ১৯৭৫ সালের পর, প্রথম তো মোশতাকের আমল, এবং মোশতাক কিভাবে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করেছে সেটা দীর্ঘ ইতিহাস, আমি সেখানে যাচ্ছি না। সেই অনেক আগে থেকেই মোশতাক বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল, কিন্তু বঙ্গবন্ধুর আবার কানে তাজউদ্দিন সাহেবের বিরুদ্ধে কথা বলতো, এবং বঙ্গবন্ধু বিশ্বাস করে নিতেন যে তাজউদ্দিনই বোধহয় তার প্রতিদ্বন্দ্বী। তো
এবং সে ব্যাপারে দুর্ভাগ্যবশত বলতে হয় যে আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল হক মনিও সেই হাত মিলিয়েছিলেন ইয়ের সঙ্গে, মোশতাকের সঙ্গে। তো মোশতাক তো এক ঢিলে দুই পাখি মারলো। যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলো তার ঠিক আগেই ফজলুল হককে হত্যা করলো, এবং তারপর জেলে তাজউদ্দিন আহমেদ সহ রাষ্ট্রীয় 4 নেতা নিহত হলেন। তো পুরো ব্যাপারটাকে আমাদের এইভাবে বুঝতে হবে যে বঙ্গবন্ধুর অবমূল্যায়নের পেছনে 75 পরবর্তী সময়ে একাধিক কারণ ছিল। তার মধ্যে একটা বড় কারণ ছিল এটাই যে রাজনৈতিক সুবিধা নেয়া। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে কিন্তু নাই, তার পরিবারের কেউ নেই, শেখ হাসিনা নেই, শেখ রেহানা নেই, তারা সবাই বাইরে, এবং বঙ্গবন্ধুর তো আর কেউ নেই। আওয়ামী লীগ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল, সেখানেও আবার দুটো ভাগ হয়ে গেল, মনে রাখা দরকার। মালেক উকিল একটাতে হলেন আর মিজানুর রহমান আরেকটাতে হলেন, বিভক্ত হলো। হাসিনা আসার কারণে একটা পজিটিভ সাইডটা হলো এই যে আওয়ামী লীগ একতাবদ্ধ হলো। তো এই যে আওয়ামী লীগের বিভাজন, অন্তর্দ্বন্দ্ব, প্লাস আওয়ামী লীগ বিরোধী যারা ক্ষমতায় তখন আসলো তাদের রাজনৈতিক সুবিধা নেয়ার কারণেই কিন্তু বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে। বঙ্গবন্ধুর ভুলভ্রান্তিগুলো ভিন্ন কথা, সেটা না কাদের, আমি বুঝতে পারিনি কাদের রাজনৈতিক ব্যবহারের কারণে। যারা তখন ক্ষমতায় আসলো, যেমন বিএনপি, হ্যাঁ তারা বিএনপিতে যারা যুক্ত হলেন তখন, সেটাই তো বলছি, তারা বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। এখন যদি বলেন, তাই না, বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। এখন যদি বলেন যে আওয়ামী লীগ গত 16 বছর বঙ্গবন্ধুর এত প্রচারণা এত কিছু করেছে, তাহলে তো কন্ট্রাডিক্টরি হয়ে যায়। ওই যত দোষ সব আওয়ামী লীগের কান্দে গিয়ে দিতে হবে, আমার মনে হয় এটিও একটা রং কনসেপ্ট। কোনো কিছু, ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে না, যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। তো ওইরকম আর কি, অতিরিক্ত তো সবকিছুই খারাপ। হয়তো বঙ্গবন্ধুকে নিয়ে তারা আওয়ামী লীগের আমলে যত রকম কর্মকাণ্ড হয়েছে ওটা অতিরিক্ত ছিল, মানুষ বিরক্ত ছিল। আবার অন্য সরকারের আমলে বঙ্গবন্ধুকে যে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রয়াস হয়, মানুষ কিন্তু আবার সেটাও রুখে দাঁড়ায়। আজকে অন্তত বঙ্গবন্ধুর জন্মদিনে সেটিই দেখলাম। জি হ্যাঁ, বঙ্গবন্ধু সম্পর্কে যেটা আওয়ামী লীগের তখন উচিত ছিল, এই 16 বছর ক্ষমতায় থাকার সময় যেটা উচিত ছিল, সেটা হলো আওয়ামী লীগ একটা সর্বদলীয় বৈঠক ডাকতে পারত। এখন আমার মনে হয় যে আওয়ামী লীগ একটা সর্বদলীয় বৈঠক ডাকতে পারত এই কারণে, কারণ আওয়ামী লীগের এই অভিজ্ঞতা হয়েছে যে 75 সালে তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বঙ্গবন্ধুকে অবমূল্যায়িত করা হয়েছে রাজনৈতিক কারণে। তো সর্বদলীয় বৈঠক ডেকে এইসব ব্যাপারে সহমত পোষণ করা উচিত ছিল, যে জন্য তারেক রহমান, মনে হয় সেটা হইতো, সেটা কি সবাইকে একমত হতো? তা একমত না হলে তো ওই সাবের যেটা বললেন তখন তো সেটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ না, তখন তো বলতো যে বঙ্গবন্ধুর, না তখন তো আবার ওই আলোচনাটি নিয়ে আসতো, বঙ্গবন্ধুর কি একক অবদান নাকি এই দেশের স্বাধীনতার জন্য? মাওলানা ভাসানী আছে, হোসেন শহীদ সরওয়ার্দী আছে, শেরে বাংলা একে ফজলুল হক আছে, তাজউদ্দিন আহমেদ আছে, সবাইকে এক কাতারে নিয়ে আসতো। কিন্তু সবাই এক কাতারে কি বঙ্গবন্ধু আসতে পারে না, সবাই এক কাতারে আসতে পারে না। এরাও তখন তো সেই কথাটা বলতো, মুক্তিযুদ্ধকে সমর্থন, সেটা তো বোঝা যায়। বেসিক প্রবলেমটা ছিল যে বঙ্গবন্ধু সরকার প্রধান ছিলেন 3 বছর, এবং তাকে হত্যা করে তার প্রতিপক্ষ বা তার প্রতিপক্ষই ক্ষমতায় এসছে। সেই কারণেই তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কারণ জিয়া রহমান যখন ক্ষমতায় আসেন এবং তিনি যাদেরকে নিয়ে ক্ষমতায় আসেন, মানে সেনাবাহিনী যখন সামরিক শাসক ছিলেন তখন এক জিনিস, কিন্তু যখন তিনি বিএনপি সৃষ্টি করলেন, যখন তিনি রাজনীতিতে ঢুকলেন, মানে বেসামরিক রাজনীতিতে, তখন তিনি যেই লোকজন তার জড়ো করলেন বিএনপির জন্য, তারা ছিলেন মূলত মুজিব বা আওয়ামী লীগ বিরোধী। সো তারা কোনোভাবেই চাইবে না যে শেখ মুজিবের লেগাসিটা অটুট থাকুক। কিন্তু যেটা আর কি মহাত্মা গান্ধীর বেলায়, যারা গান্ধীকে, প্রথম কথা হচ্ছে গান্ধী রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, তিনি সরকার প্রধান ছিলেন না। সো আর যারা তাকে হত্যা করলো তারা ক্ষমতায় আসেনি, তারা তখন ক্ষমতায় আসেন। যদি ক্ষমতায় আসতেন তাহলে গান্ধীর 12টা বাজিয়ে ছাড়তেন তারা, গান্ধীর কোনো লেগাসি থাকতো না। সাবির ভাই আমার মনে হয় না, কারণ কি দেখেন, এই সেদিনও দেখলাম নরেন্দ্র মোদী একটা ভাস্কর্য উন্মোচন করছেন ইন্দিরা গান্ধীর।
তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের। আমার মনে হয় তাদের রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের চেয়ে অনেকই ভিন্ন। না মানে এখন মোদি এইসব করে। মোদি এই ধরনের কিছু জিনিস দেখায়। সেটা সে করে ঠিকই, কিন্তু সে তার রুটসটা হচ্ছে আরএসএস এ। না তা এবং তো সেটা বটেই। আমরা এক্স্যাক্টলি। আমরা দেখি হ্যাঁ, তার রুটসটা হচ্ছে আরএসএস এ, এবং এই তার কিছু নীতির মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। তার হুম, রুটসটা। কিন্তু বঙ্গবন্ধুর নিয়ে প্রবলেমটা হচ্ছে ওইখানে। যে তাকে হত্যা করে যেই শাসন ব্যবস্থা তৈরি হয়, তারা ছিল পুরোপুরি আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু বিরোধী। এবং তার মধ্যে ছিল অনেকে স্বাধীনতা বিরোধী। যেটা এখন একদম। হয়েছে। এই সংসদে অনেকে আছে যারা ৭১ বিরোধী। তারা মুখ ফুটে বলছে না, কিন্তু তাদের কর্মকাণ্ডে সেটা প্রকাশ পাবে এবং প্রকাশ পাচ্ছেও। জি। এবং সেইজন্যই আপনার আরো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এরাই এখন কিন্তু একটা প্রভাবশালী জায়গায় আছে। গত কিন্তু ১৮ ওই ৮ মাসে আবার প্রথমের আলোচনাটাতেই চলে আসি, যেটা শেষ করব আমি, যে ওই যে মুজিব জনতার সেই মুজিব চিরঞ্জীব। যতই চক্রান্ত করা হোক, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হোক, কিন্তু বঙ্গবন্ধুকে বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায়নি, করতে পারেনি, এবং ভবিষ্যতেও পারবে না বলে আমি অন্তত বোধ করি। কারণ আহ হ্যাঁ, তরুণ প্রজন্মের কাছে ইতিহাস কতটুকু আছে না আছে সেটি নিয়ে একটা বিতর্ক হতেই পারে। কিন্তু ৮০ দশকে যারা বড় হয়েছে, যাদেরকে মিলেনিয়াল প্রজন্ম বলে, তারা তো বঙ্গবন্ধুকে দেখে নাই, বঙ্গবন্ধুর ভাষণ শুনে নাই, ইতিহাসের বিকৃতির মধ্য দিয়ে বড় হয়েছে। আমি বোধ করি আমি সেই প্রজন্মেরই একজন। ফলে আমাদের কাছে তো বঙ্গবন্ধু হারিয়ে যায় নাই। বঙ্গবন্ধু চিরকালই বেঁচে থাকবেন, তা যে প্রজন্মই আসুক। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এই ধারাবাহিকতা চলতে থাকবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।